শামীম পাটোয়ারি, আই ডোন্ট নো ওয়াই ও টিমে আছে। ও ও মেবি বাকিদের মরাল বুস্ট করার জন্য টিমে থাকে কিনা, আই ডোন্ট নো। তো এবার আমি আসলে নেক্সট টপিকে চলে যাব। আমি আসলে এখন সেজন্য প্রথমেই আমি আসলে হাসান ভাইকে কোশ্চেনটা করতে চাই যে আজকের যে হরিবল ব্যাটিং ডিসপ্লে ছিল, অ্যাপার্ট ফ্রম সাইফ হাসান, এটা কি কোয়ালিটি নাকি প্লেয়ারদের প্রেজেন্স অফ মাইন্ড ইউজ করতে না পারা, কোনটা? এটা আমি মানে আজকের জন্য বলবো স্পেশালি ইমন আর তৌহিদ হৃদয়, এইটা প্রেজেন্স অফ মাইন্ড। এই দুটা মানে আহামরি বোলিং এর জন্য উইকেট ছিল না আর কি। এটা মানে ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে এই অবস্থায় জিনিসটা পুরো মেস আপ করে ফেলছে। তো আমি বলবো যে অন্তত আজকের জন্য প্রেজেন্স অফ মাইন্ড অ্যাটলিস্ট এই দুইটা, কারণ আমার কাছে এই দুইটা উইকেট ছিল আসলে সবচেয়ে ভাইটাল চান্স আর কি, অ্যাটলিস্ট তৌহিদ হৃদয় ব্যাটিং ব্যাটিং পর্যন্ত। এটা একটা। আর আরেকটা আমার যেটা মনে হয় স্পেশালি এই কেসটা, যখন আমরা ইন্ডিয়ার এগেনস্টে খেলি, টেকনিক্যালি আমার হিসেবে আমরা আসলে 16 ওভারের খেলা খেলি আর কি, কারণ বাকি 4 ওভার বুমরা। বুমরাহ। হুম। ও হ্যাঁ, লাস্ট বুমরার ম্যাচে ওভারটা। যেটা হয়েছে এটা আসলে ওয়ান অফ এ কাইন্ড। ওর হোল ক্যারিয়ারও হয়তো এরকম কাউন্ট করা যাবে কয়টা ম্যাচে এরকম। সো অলমোস্ট এটা আমাদের জন্য না, এখন আমাদের ব্যাটিং যেহেতু ওই লেভেলের না, so আমরা ওইটাকে মানে মিটিগেট করা খুব কঠিন। টেকনিক্যালি আমরা আসলে 16 ওভারেই চিন্তা করতে হবে, আর বাকি 4 ওভারে যতটুকু উইকেট না দেয়া যায় আর রান যা পাওয়া যায়। সো ওইটা একটা তো বড় প্রবলেম ছিল আসলে, যে ওর ওভার গুলোতে আমরা একদম ড্রাই আপ হয়ে গেছিলাম। সো এটা, এবং শুরুর দিকে বোধহয় ইমন অলমোস্ট মানে বল দেখতেছিলই না কাইন্ড অফ বুমরার সঙ্গে। সো ওই শ্যাকলটা কিন্তু সামহাও কিন্তু ব্রেক করছিল সম্ভবত, দুইটা ফোর একটা সিক্স হিট করার পরে শ্যাকলটা ব্রেক করছে, কিন্তু এরপরে খুবই আনএক্সপেক্টেডলি। তো আমি বলবো এটা প্রেজেন্স অফ মাইন্ডই ছিল, কারণ ও কিন্তু পসিবলি তখন 19। আমি দেখতেছিলাম দুইটা ব্যাটসম্যানই তখন সম্ভবত 19-19-এ ছিল, সাইফ আর ইমন। সো ইমন। এর মানে একুশ টি টোয়েন্টিতে, 21 বোধহয় করছিল, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। টি 20-তে সেটেল হয়ে গেছে উইকেটে। এবং এরপরে ভাবে আউট হওয়াটা তো এবং একই হ্যাঁ, ওভারে বোধহয় অলমোস্ট তখন আরো একটা সিক্স ওর পার্টনার হিট করছে, হ্যাঁ। এরপরও আবার হিট করতে যাওয়া পসিবলি, এটা তো একটু প্রেজেন্স অফ মাইন্ড। আমার আমার মনে হয় কি, মানে পারভেজ হোসেন ইমন হচ্ছে যে ভুলটা করছে, প্রথম 8টা বল ও ডট দিচ্ছে, যার জন্য এই মানে টেনশনটা বিল্ড আপ হয়েছে। আর ও তখন ওভার কম্পেনসেট করতে গিয়ে প্রত্যেক বলে পিটানোর চেষ্টা করছে। তো বাংলাদেশের এই জিনিসটা ইভেন আমার ওয়াইফও বলতেছিল খেলা দেখতে দেখতে যে আহ, বলে বলে সিঙ্গেল নেওয়া এটা শিখতে হবে। আই ডোন্ট নো এই জিনিসটা এখনো কেন পারে না। স্পেশালি যারা ওপেনার, তারা তারা সিঙ্গেল নেয় না, তারা ডট দিবে ডট দিবে, এরপরে একটা চার মারবে, একটা ছক্কা মারবে, মানে হুম। রোটেট করতে হয় স্ট্রাইক, না না হলে মানে কনফিডেন্সটাও বিল্ড আপ হয় না। ওর এই 8টা বল যে ও লুজ করছে, ওটাকে ওভার কম্পেনসেট করে উড়ায় দিয়ে ছক্কা দিয়ে ও এটা পারবে না। এটা এটা এত সবসময় সম্ভব হয় না আর কি। পারলেও হয়তো 10টা ম্যাচে একবার পারবে। তো আমার মনে হয় এই জিনিসটা বাংলাদেশের ব্যাটসম্যানদের মাথায় নাই, কিংবা ও যেহেতু একটা নতুন প্লেয়ার, ও এতটা ওর এক্সপিরিয়েন্স নাই, এজন্য ও এটা পায় না। এই জিনিসটা অ্যাকচুয়ালি তৌহিদ হৃদয় ভালো পারে, স্ট্রাইক রোটেট করতে পারে। বাট তৌহিদ হৃদয় আজকে লিটারালি ওর উইকেটটা থ্রো করে দিয়ে আসছে। মানে এমন একটা জায়গায় থ্রো করছে, আমার আমার প্রচন্ড মেজাজ খারাপ হচ্ছে ওর ওর উইকেটটা দেখে, যে এভাবে থ্রো করার কোনো মানে নাই। ও একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার, ও মানে এভাবে একটা মানে ব্যাট সুইং করে আন্দাজে দেখছে যে হ্যাঁ সাইফ ছক্কা মারতেছে, আমিও মারি। এটা তো কোনো কথা হইলো না। মানে ও জাস্ট মানে না দেখে, ওটাকে কুলদীপ যাদবের বল ছিল রাইট নাকি না, কুলদীপ যাদব না, আকসার প্যাটেলের বল ছিল খুব আকসার সম্ভবত, প্যাটেল? ইফ আচ্ছা, আই রিমেম্বার মানে কারেক্টলি। এমন এবং কোনো আহামরি বলটা তো বল ছিল আহামরি না, বল না। হ্যাঁ। কিছুই ছিল না। মানে এটাকে হুদাই ছক্কা মারতে গিয়ে ও মানে একটা রেজ দিল। তো এটা তৌহিদ হৃদয়ের কাছ থেকে এক্সপেক্ট না। বাট পারভেজ হোসেন ইমন যেমন আউট হয়েছে, এটা হয়তো ওর কাছ থেকে এক্সপেক্টেড, বিকজ ওর এত এক্সপিরিয়েন্স নাই। তো ওভারঅল আমি বলবো যে হরিবল ব্যাটিং ডিসপ্লের মধ্যে আম, তৌহিদ হৃদয়কে আমি সবচেয়ে বেশি দোষ দিই, সবচেয়ে বেশি দোষ
আর শামীম পাটোয়ারি, আই ডোন্ট নো ওয়াই ওর টিমে আছে। ও ও মেবি বাকিদের মরাল বুস্ট করার জন্য টিমে থাকে কিনা, আই ডোন্ট নো, না মেবি ও তবে খুবই। আমি আসলে মানে আমি পার্সোনালি যদি আপনি আমাকে বলেন, শামীম পাটোয়ারি কিন্তু আসলে কোয়ালিটি ওয়াইজ খুব মানে আচ্ছা কোয়ালিটি বলবো যে মানে ওর কিন্তু ভালো পটেনশিয়াল আছে। মানে একটা প্লেয়ার মোটামুটি এখনকার দিনে সে একজন মানে অ্যাথলেটিক্যালি সে বেশ ফিট এবং সে হচ্ছে ফিল্ডিংও ভালো করে। এবং আপনি যদি দেখেন যে বিপিএল এও কিন্তু বেশ ভালোই ছিল। এবং আই নো যে বিপিএল দিয়ে আসলে মেজার করতে হয় না, বাট তারপরেও আমি যদি বলি যে তার ক্যাপাবিলিটি কিন্তু আছে। এবং সে কিন্তু যেমন আমি আহ আপনি যদি দেখেন যে ওয়েস্ট ইন্ডিজের সাথে সে খেলছে, সেখানে কিন্তু যেই পিচে সে আসলে রান করছে, পিচে কিন্তু ব্যাট করাটা খুব ডিফিকাল্ট ছিল। তো এরকম জায়গায়ও কিন্তু সে আসলে রান করার মতো ক্যাপাবিলিটি তার আছে। তো সেখানে তো অবশ্যই দুবাইয়ের পিচ তো আসলে এত আহামরি না যে সেখানে বা মানে সে কেন যে আসলে এখানে স্ট্রাগল করতেছে আমি তার কারণটা বুঝতেছি না। যদিও একটা ম্যাচে তার 50 আছে, বাট আমি আসলে তারপরে বলবো যে আহ মানে ওইরকম সিচুয়েশনে সে যখন নামছে, আমার কাছে মনে হয় নাই যে সে আসলে এখান থেকে মানে তার ক্যাপাবিলিটি ছিল এই ম্যাচটাতে যে সে হচ্ছে আহ সাইফকে কমপ্লিমেন্ট দিতে পারবে। যে সাইফ হচ্ছে একদিক থেকে একটা কনফিডেন্স তো পেয়ে গেছে, সে খেলবে এবং সে হচ্ছে মোটামুটি খুব সুন্দরভাবে একটা রান বের করবে। এবং আরো যেটা আমার কাছে সবচেয়ে বেশি বিরক্ত লাগছে যে সে হচ্ছে মানে ওই বলটায় সে হচ্ছে তার আগে পুরো ফিল্ডিং সেটআপটা সে কাইন্ড অফ মুখস্থ করে নিছে যে সে এইখানে এই ফিল্ডার আছে ওই ফিল্ডার আছে। বাট আমি যেটা দেখলাম যে তার এক্সিকিউশনটা দেখে আমি আসলে বুঝি নাই যে সে কি করতে চাইছে। মানে আমার প্রশ্নটাই হচ্ছে এটা যে কিছু একটা তো আমি করতে চাচ্ছি, আমার প্ল্যানটা কি। তো আমি আসলে এইটা বুঝি নাই যে সে আসলে কি চাইছে। তো আমি হচ্ছে ধীমানকে প্রশ্ন করব। ধীমানের কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে বোথ তানজিদ তামিম এবং ইমন, এরা তো একটা হিউজ একটা প্রসপেক্ট নিয়ে আসলে এই ম্যাচে আসছে বা এই এশিয়া কাপে আসছিল। আমরা তাদের ওপেনিং জুটি নিয়ে আমরা খুবই এক্সপেক্ট করতেছিলাম। আমরা চাচ্ছিলাম যে দুইজনই আসলে এবার হয়তো বা একটা এক্স ফ্যাক্টর হবে। বাট আমরা এখন পর্যন্ত আসলে তাদেরকে তাদের স্বরূপে দেখি নাই। যদিও তানজিদ তামিমের একটা ভালো ইনিংস আছে, কিন্তু সেটা আবার ইমনের তো ইভেন্টের মাঝখানে বাদও পড়ে গেছিল প্রথম বাদ পড়ে আবার পরে আজকে কামব্যাক করলো। তো এইটাকে পুরা আসলে দুইজন কেন এভাবে যে ফেল করলো বা আসলে পরবর্তীতে ম্যানেজমেন্টের কি করা উচিত এই এটা নিয়ে যদি কিছু বলো। এটা যদি এক বাক্যে বলতে হয় তাহলে হচ্ছে ম্যাচ অ্যাওয়ারনেসের অভাব। ম্যাচ অ্যাওয়ারনেসের অভাবটা আসলে হচ্ছে শুধুমাত্র যে খেলার এক্সপেরিয়েন্স বা লং টার্ম অফ ক্রিকেট খেললেই যে সেই এক্সপেরিয়েন্সটা গেইন হয় এটা না। এটা কিছুটা মানে মেন্টাল সেট আপেরও একটা টেন্ডেন্সির একটা ব্যাপার থাকে। আমরা অনেক অনেক নতুন প্লেয়ারকে দেখি হচ্ছে মানে ডিফিকাল্ট সিচুয়েশনে তারা কিন্তু পারফর্ম করে। আর আমরা হচ্ছে প্লেয়ারের পোটেনশিয়াল দেখি, কিন্তু টি-20-তে আসলে পোটেনশিয়াল প্লেয়ারের থেকে আমাদের পারফর্মার প্লেয়ার হচ্ছে ম্যাচ জিতাবে। কারণ টি-20-তে একবার পিছনে পড়ে গেলে বা একবার আর্লি উইকেট পড়ে গেলে আর ব্যাক করার সুযোগ থাকে না, খুব রেয়ারলি থাকে। সো আসলে মানে ম্যাচ অ্যাওয়ারনেস এর ডেভেলপমেন্ট ওদের করার দরকার আছে। আর আর এন্ড সেই ডেভেলপমেন্টটা বা সেই বেস্ট পারফরমেন্সটা ডেফিনেটলি নেক্সট ম্যাচে করতে পারবে এটাই এক্সপেক্ট করি। কারণ ফাইনাল খেলতে হলে সেটা করতে হবে। তারা যদি সেটা না করতে পারে তাহলে আসলে পাকিস্তান তো চেষ্টা করবেই ফাইনাল খেলার জন্য। আর পাকিস্তানও হচ্ছে মেবি মেবি এই টুর্নামেন্টের বেস্ট খেলাটা হয়তো পাকিস্তান আগামীকাল খেলারই চেষ্টা করবে, কারণ তাদেরও তো দেয়ালে পিঠ থেকে গেছে। তো সেই জায়গাতে যদি আমরা মানে শুধু পটেনশিয়ালের কথাই বলি, যদি মাঠে পারফর্ম করতে না পারি আসলে আমাদের জন্য তাহলে ফাইনাল খেলাটা ডিফিকাল্ট হয়ে যাবে। এটা আর এই দায়িত্বটা হচ্ছে টপ অর্ডার ব্যাটসম্যানদেরকেই নিতে হবে। টি-20-তে টপ অর্ডার থেকে রান না হলে ম্যাচ কখনোই বের করা যাবে না। হ্যাঁ, সো এটাই আর কি, যে ম্যাচ অ্যাওয়ারনেস বাড়াতে হবে জিততে মানে জিততে হলে। এটাই ওদের এখন ফোকাস করা উচিত। সাইফ টাচে আছে। সাইফ যদি সেই সিমিলার টাচটা যদি আগামীকালও পায় তাহলে স্ট্রাইক রোটেট করার যে টেন্ডেন্সিটা আমাদের নিজেদের আসলে ওভারঅল ব্যাটিং ক্যালিবারের মধ্যেই আমি মানে যুগে যুগে বাংলাদেশের ক্রিকেটারদের স্ট্রাইক রোটেট করে খেলার প্রবণতাটা আমরা কখনোই দেখি নাই। এই এই জিনিসটাকে ডেভেলপ করতে হবে।
স্ট্রাইক রোটেট করে ক্রিকেট খেলাটাকে ডেভেলপ করতে হবে। So, আর যে প্লেয়ারটা ভালো খেলতেছে সেই প্লেয়ারটার সাথে থেকে এগেইন 200 রানের কোনো ইনিংস হবে না, মানে হওয়ার কথা না নেক্সট ম্যাচ। 160-70 বা 150 থেকে 70-এর মধ্যেই হয়তো একটা কিছু হওয়ার কথা। এই ধরনের ম্যাচ 120 বলে স্ট্রাইক রোটেট করে একটা ব্যাটসম্যান ক্লিক করলেই এ ধরনের ম্যাচ মডার্ন টি-20 ক্রিকেটে রেজাল্ট বের করা যায়, সেটাই করতে হবে। থ্যাংক ইউ দিমান। তো আমি হচ্ছে এবার আমার হচ্ছে একটা প্রশ্ন ছিল হাসান ভাইয়ের কাছে, যে জাকেরের যে উইকেটটা আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকেই তো আসলে উইকেটটা কাইন্ড অফ দিয়ে আসে, জাকেরের উইকেটও দিয়ে আসা কিন্তু ওটা রান আউট, এটা আসলে মোর বলবো যে ব্যাটিং এর থেকে না, এটা এটা আমি কিছুটা আমার চোখে এটা আনফরচুনেট। তো আজকে জাকের যদি ওইটা রান আউটটা না হইতো, এটা কি এখানে কি জাকের ম্যাচ ঘুরানোর মতো কিছু করতে পারতো, বা মানে আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, একটা তো রান আউট তো সবসময়, হ্যাঁ, মানে এটা সম্ভবত সবচেয়ে মোস্ট আনফরচুনেট ওয়ে অফ গেটিং আউট আর কি। তো এটা তো একটা আছে, বাট কতটা ইম্প্যাক্ট ফেলতো এটা অবশ্য ভাবে আমার মনে খুব ডেফিনেট বলা কঠিন, যে আসলে ও উইকেটে থাকলে কতটা, আমার মনে হয় আরেকটু ক্লোজ হতো। আমরা যে গ্যাপে ডিফিটটা হয়েছে, হয়তো গ্যাপটা আরেকটু হয়তো কম্পিটিটিভ হতো। সম্ভবত খুব কাছাকাছি সময়ে জাকের আর বোধহয় শামীম পাটোয়ারির উইকেট দুইটা বোধহয়, এই দুইটাই সম্ভবত হ্যাঁ পরপর হ্যাঁ হ্যাঁ ছিল। তো খুবই হ্যাঁ কুইক হ্যাঁ হ্যাঁ। সাকসেশন উইকেট, ম্যাচ আসলে তখন একদম মানে ফাইনালি ক্লোজড আর কি। সেই দুইটা উইকেট তার ফাইনালি ক্লোজ। বাট ওইটাই যেটা ধীমান বলতেছিল, যে প্রথম 4টা ব্যাটসম্যানের কাছ থেকে যদি রান না আসে, এটা তো আসলে কঠিন শর্টার ফরম্যাটে ম্যাচ ইয়ে করা আর কি। স্পেশালি বোলিং যখন এত টপ ক্লাস বোলিং থাকে, তখন তো আসলে মানে টপ অর্ডার থেকে রান আসতে হবে। তাই হাসান ভাইয়ের কথা আমিও এগ্রি করি। আমার মনে হয় যে জাকের আম, হ্যাঁ, যেটা তুমি বললে রাশেদ, যে জাকের হুম, একটা আনফরচুনেট ছিল, বাট ও যদি ক্রিজে থাকতো আরো 2-3 ওভার হয়তো 20টা রান বেশি হুম, হইতো আর হুম, কি। নাথিং মোর দেন দ্যাট। মানে ও যে ম্যাচ জিতাই দিয়ে আসবে, আমি এটা এত বেশি ওর কাছ থেকে এক্সপেক্ট করি না। আম, এত বেশি এক্সপেক্ট করি না, বাট হ্যাঁ, 20টা রান হয়তো কম আছে। বাট আমরা জানি আজকে টার্নিং পয়েন্ট ম্যাচে একটাই। কোনটা? আজকে টার্নিং পয়েন্ট হচ্ছে তৌহিদ হৃদয়ের আউটটা। হুম। জাস্ট তৌহিদ হৃদয় যদি আরেকটু কন্টিনিউ করতো, আমাদের মানে জেতাটা আজকে অসম্ভব ছিল না। এটা এটা উই অল নো দিস। আমি আসলে তৌহিদ হৃদয় চাইতে আমার কাছে মনে হচ্ছে ইমনের উইকেটটা, কারণ ইমন যদি মানে আমার কাছে মনে হচ্ছিল যে ইমন যেহেতু সেটেল হয়ে গেছে মোটামুটি, সে তখন যদি আরো কিছু রান করে আসতে পারতো, এটা সাইফের জন্য কমপ্লিমেন্ট হতো, কারণ আমরা ওই সময় 2টা উইকেট হারাই ফেলছি এরপরে। সো ইমনের উইকেটটা থাকলে অন্তত সেই সময়টাতে আরো মানে একটা যেটা হয়তো যে হয়তো তৌহিদ হৃদয় একটু পরে ব্যাটিং এ আসতো, এবং তৌহিদ হৃদয় হয়তো তখন আসলে দেখতো যে না, আম, মানে একটা রান আছে মানে ক্রিজে, তো মানে ও হয়তো আরেকটু কনফিডেন্টলি খেলার চেষ্টা করতো যে। তবে হ্যাঁ, এটাও সত্যি যে আসলে তৌহিদের উইকেটটা একটা টার্নিং পয়েন্ট, কারণ ওইটা থেকে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ একেবারে এই ম্যাচ থেকে কাইন্ড অফ ছিটকে গেছে, কারণ এরপরে কিন্তু আমাদের আসলে রিলায়েবল ব্যাটার ছিল না ওভাবে বলতে গেলে। তো আমি হচ্ছে সাফদ ভাইকে কোশ্চেনটা করবো, যে আজকে সাইফুদ্দিনের বোলিং যেটাই হয়েছে, বাট আমরা সাইফুদ্দিনকে সবসময় একটা অলরাউন্ডার হিসেবে চিন্তা করি, এবং আহ, অনেক আসলে আমার মনে হয় বাংলাদেশের প্রতিটা ফ্যানই চায় যে সাইফুদ্দিন আসলে একটা সামহাও ইউটিলিটি অলরাউন্ডার হিসেবে ডেভেলপ করুক। এবং আজকে কিন্তু একটা চান্স ছিল যেখানে হচ্ছে সাইফুদ্দিনের নিজের ব্যাটিংটাকে শোকেস করার, কিন্তু সেখানে সাইফুদ্দিনের ব্যাটিংটা মানে আমি জানি যে এটা আসলে একটা 5টা উইকেটের পর সে নামছে, খুব দ্রুত 5টা উইকেট পড়ে গেছে, বাট তারপরেও কি সেখানে সাইফুদ্দিনের উচিত ছিল একটা আরেকটু সেন্সিবল ব্যাটিং করা, যেহেতু সে এটা একটা ক্যাপাবল। এবং সেই সাথে মানে পুরো ওভারঅল আমি রিভিউটা চাচ্ছিলাম সাপোর্ট ফাইটার্স থেকে। সাইফুদ্দিন আসলে আমার কাছে কখনো মনে হয় না যে ও ম্যাচ উইনার। তো আমার কাছে মনে হয় যে অ্যাট বেস্ট হি ক্যান বি আ ট্র্যাজিক হিরো, নট আ ম্যাচ উইনার। মানে যখন বাংলাদেশ একদম মানে হারার দ্বার দ্বার প্রান্তে চলে আসছে, ও একটু পিটায় টিটায় আমাদের একটু ডিফেন্সটা ক্লোজ করতো, যেটা কিছুটা মাহমুদুল্লাহ করতো। বাট হ্যাঁ, কিছু কিছু ম্যাচ জিতায় দিত মাহমুদুল্লাহ। হ্যাঁ। তো হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে ওভাবে চিন্তা করলে আসলে আমি এতটা এক্সপেক্ট করিও নাই সাইফুদ্দিনের কাছ থেকে। বাট ওর বল লাস্ট ওভারটা যা করছে ওটা মোর দ্যান হোয়াট আই এক্সপেক্টেড। সো
আমার মনে হয় যে মানে ওর কাছ থেকে এত এক্সপেক্ট করা উচিত না, কারণ ওর মধ্যে ওই এক্স ফ্যাক্টরটা নাই নাই যে টিমকেও একা টেনে নিয়ে যেতে আনবে। বাট আমার কাছে কেন জানি মনে হয়, হ্যাঁ, যে জাকির আলীর কথা আমি অলরেডি বলছি যে আমি এক্সপেক্ট করি নাই, বাট আই উড এক্সপেক্ট মোর ফ্রম জাকির আলী দেন ফ্রম সাইফুদ্দিন, বিকজ ওর মধ্যে আমার কাছে মনে হয় এই পোটেনশিয়ালটা আছে যে ও মানে ওর মধ্যে ইচ্ছাটা আছে। আমার কাছে মনে হয় সাইফুদ্দিন ছেড়ে দেয় আর কি, ওর কাছে মনে হয় যে হচ্ছে না, হবেও না, এরকম একটা ভাব। বাট জাকের আলীর মধ্যে আমার কাছে মনে হয় যে ওর সেই ইটা আছে, ওই যে কি বলে জানি, ওই যে একটা বলে না, ওই যে শান্তকে বলতো যে ইন্টেনশন নাকি কি একটা ওয়ার্ড বলতো, যে আমাদের ইন্টেন্ট, শ্রীলঙ্কান কোচটা, হ্যাঁ, ইন্টেন্ট, ইন্টেন্ট 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 বলতো। ইন্টেন্ট। না না, আচ্ছা, ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট ইম্প্যাক্ট আমার মনে ইম্প্যাক্ট, হয় হ্যাঁ। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে চিন্তা করলে হ্যাঁ। জাকের ইজ হুম। হায়ার আপ দেন হুম। সাইফুদ্দিন। সো সাইফুদ্দিনের বোলিং বেটার, এটা এটা আমি বলবো। ওর বোলিং অবশ্যই আহ, মানে কি বলবো, মানে জাকের আলী তো বল করে না, বাট সাইফুদ্দিনের বোলিং ও ব্যাটিং এর থেকে বেটার। ব্যাটিং এ ওর কাছ থেকে আসলে কিছু এক্সপেক্ট করার মতো নাই আমার কাছে মনে হয়। ধীমানকে আমি একটা প্রশ্ন করতে চাই, যে আমরা এতক্ষণ আসলে আমাদের ব্যাটিং এর অনেক নেগেটিভ সাইড নিয়ে আসার কথা বলছি, হুম হুম তবে আহ একটা পজিটিভ সাইড ছিল, সেটা হচ্ছে সাইফ হাসান। এবং আমি এখানে একটা জিনিস একটু বলতেও চাই, যে আজকে একটা সময় ম্যাচের মধ্যে দেখানো হচ্ছিল যে সাইফ হাসানের আজকে রানের মধ্যে 62% রান আসছে হচ্ছে ভিজন থেকে। একটা বাংলাদেশি ব্যাটার হিসেবে এটাকে কিভাবে দেখিস তুই? আচ্ছা, রাশেদ, আমি একটু চিপ ইন জি। করি। আমার একটু বেরোতে হবে, তো আমি আজকের মতো লিভ করতেছি আর কি। আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে তো ভাই। তাহলে পরে তোমরা কন্টিনিউ করো। জি, জি, জি। না, ওকে। আই ডোন্ট নো। ওকে ভাই। ও, ওকে। সো আমি যদি বলি যে ভি জোন থেকে রান আসা, আর অ্যাকচুয়ালি স্পেসিফিক্যালি আমরা যেহেতু টি-20 নিয়ে কথা বলতেছি, সেহেতু অ্যাজ লং অ্যাজ রান আসতেছে দ্যাটস ফাইন। কিন্তু আমরা যদি ক্যালিবার নিয়ে ফোকাস করে যদি এই ডিসকাশনটা করতে চাই, ভি জোনে রান আসা, এটা টি-20 ক্রিকেটে এটা অ্যাপ্রিসিয়েবল। আমি অ্যাপ্রিসিয়েট করবো, বা সাইফের ওভারঅল আজকের ব্যাটিং হচ্ছে, এটা থেকে অনেক কিছু শেখার আছে। শেখার আছে কাদের? নতুন ব্যাটসম্যানদের, আমাদের টিমের, যে কিভাবে লাইক সাইফ তো নতুন প্লেয়ার, ঠিক না? সো সেখান থেকে সে যদি ম্যাচের অ্যাওয়ারনেস ধরে রেখে, ম্যাচের প্রেসার রিয়ালাইজ করে একটা দিক আগলে ধরে রাখতে পারে, সো সেইখানে বাকি প্লেয়াররা কেন পারবে না? এখানে সাইফের ব্যাটিংটাকে, অ্যাটলিস্ট আজকের ব্যাটিংকে তো আমি টপ নচ বলবো। এটা ওর মেনটেন করতে হবে। আমি আশা করি নেক্সট দুইটা ম্যাচ খেলারই সুযোগ পাবে এবং দুইটা ম্যাচেই মেনটেন করবে, বা পাকিস্তানের সাথে মেনটেন করতে পারলে ডেফিনেটলি সেকেন্ড ম্যাচটা খেলার সুযোগ হবে, ইন্ডিয়ার সাথে ফাইনালটা, সেটা হোক, এটা আমরা চাই। আর ডেফিনেটলি সাইফ এভাবে কন্টিনিউ করতে পারলে সেটা বাংলাদেশের জন্য অনেক একটা প্লাস পয়েন্ট। আহ সাফাত ভাই কাছেও আমার প্রশ্নটা হচ্ছে যে সাইফ আজকে যদিও অনেকগুলা হয়তো মানে কিছুটা লাক, মানে কিছু কিছু জায়গায় লাক হয়তো ফেভার করছে, বাট তারপর আমি বলবো যে ওভারঅল সাইফের ব্যাটিং অ্যাপ্রোচটা খুব সুন্দর ছিল। কিন্তু একটা জিনিস এখানে আমি বলতে চাই, যে আমরা কিন্তু কেউই আসলে এশিয়া কাপের আগে সাইফকে নিয়ে আসলে কেউই হোপটা দেখি নাই যে আসলে সাইফ আমাদের এখানে একটা মোস্ট ইম্প্যাক্টফুল প্লেয়ার হইতে পারবে। বাট সাইফ সেখানে কিন্তু আমাদের প্রত্যেককে ভুল প্রমাণ করছে, এবং সে সাথে সাইফ যে একজন ভালো ওপেনার হইতে পারবে, এটা আসলে ইভেন আমি নিজেও বলবো যে আমি এটার বিরুদ্ধে কথা বলছি। তো এখন সেখানে সাইফ যে আমাদের সবাইকে ভুল প্রমাণ করলো, এটা নিয়ে আপনার টেকটা কি আসলে? হ্যাঁ, আই এম গ্ল্যাড যে আমি ভুল প্রমাণিত হয়েছি। আমি আমি অ্যাকচুয়ালি সাইফ হাসানের ওর মানে ব্যাটিং এবিলিটি নিয়ে আমি অনেক চিন্তা করতাম যে এটা হয়তো খুব একটা ক্যাপেবল নাও। কিন্তু আহ, এই চিন্তাধারাটা আমাদের কিন্তু ক্রিকেটের ব্যাকরণ কেন্দ্রিক চিন্তা ভাবনা। আমরা দেখতেছি যে সাইফ হাসানের ফুট মুভমেন্ট ওরকম না, ও ক্রস ব্যাটে খেলে, ও স্ট্রেইট ব্যাটে ওভাবে মারে না, যেটা আমার কাছে মনে হয়েছে। তো সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে ও বেশি দূর যেতে পারবে না। বাট কারেন্ট কনটেক্সটে ক্রিকেট হ্যাজ চেঞ্জড এ লট। এখন মানুষজন অন্যভাবে শট খেলে, ওর হচ্ছে বটম হ্যান্ড
ওয়েই টু স্ট্রং, মানে অন্যান্য যে কারোর থেকে। ও হচ্ছে যেমনে ফ্লিক ছক্কাটা মারছিল, মানে ওটা আমার চোখে লেগে গেছে। এটা একটা বাংলাদেশি ব্যাটসম্যান যে মারতে পারে, আমি এটা মানে কল্পনা থাকে না, কারণ বাংলাদেশে আমি কোনো ব্যাটসম্যানকে এভাবে এত পাওয়ারফুল, মানে জাস্ট বটম হ্যান্ডের ইতে আমি ছক্কা মারতে দেখিনি। দিস ওয়াজ অসাম। তো আমি এগুলা দেখে মনে হচ্ছে যে না, ওর মধ্যে আসলে পোটেনশিয়ালটা আছে। ও জাস্ট মানে মানে ও হচ্ছে ডিফারেন্ট টাইপের মানে ম্যানিউভার্ড শট খেলতে পারে। আর ও হচ্ছে ট্র্যাডিশনাল ক্লাসিক্যাল ব্যাটসম্যান না, বাট হুইচ ইজ ফাইন। ক্লাসিক্যাল ব্যাটসম্যান অনেকেই না, সূর্য কুমার যাদব ক্লাসিক্যাল ব্যাটসম্যান না। আরো অনেকেই আছে যারা মানে এভাবে আনঅর্থোডক্স শট খেলে, যারা টি-20-তে এখন অনেক ভালো করতেছে। সো আই থিংক উই শুড কনসিডার হিম অ্যাজ অ্যান অ্যাসেট। আচ্ছা, তো এর মাধ্যমে আমরা আমাদের এই পয়েন্টে ডিসকাশনটা শেষ করতেছি।